হংকংয়ের গোপন গোডাউনে বসে আছে একটা সাধারণ ছেলে, আর তার সামনে পড়ে আছে প্রায় ১,৫০০ কোটি ইউরো। তুমি হয়তো ভাবছো এই বিপুল পরিমাণের টাকা তার কাছে এলো কিভাবে? সে কি কোনো আন্ডারওয়ার্ল্ডের বড় ডন, নাকি সে একজন ড্রাগ মাফিয়া? কিন্তু আসল সত্যটা শুনলে তুমি পুরো অবাক হয়ে যাবে, কেননা সে কোনো মাফিয়া বা ডন নয়, বরং সে হলো পার্কিং লটে কাজ করা একটা সাধারণ বালক, যে কিনা লাইফে এমন এক আলাদিনের চেরাগ পেয়েছে যা তাকে বানিয়েছে রাতারাতি কোটিপতি। পুরো কাহিনী জানতে চাও? তাহলে চলো শুরু করি আজকের মুভি দ্য কুরিয়ারের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের দেখা হয় ইভান নামের এই সাধারণ ছেলেটার সাথে, যে মাদ্রিদের একটা বিলাসবহুল হোটেলের সামনে কাস্টমারদের গাড়ি পার্কিং এর কাজ করত। তার প্রতিদিনের কাজ হলো ধনীদের দামি গাড়িগুলো পার্কিং লট থেকে হোটেলের একদম সামনে নিয়ে আসা। এতে কাস্টমাররা খুশি হয়ে যে সামান্য টিপস দেয়, তাতে তার পুরো পরিবারের খরচ কোনো মতে চলে যায়। তবে ইভানের অতীত জীবন কিন্তু এতটা কষ্টের ছিল না। ছোটবেলায় তার বাবা শহরের বেশ ভালো একটা রেস্টুরেন্ট চালাতো। সেই সময় অলিম্পিকের কারণে ট্যুরিস্টদের ভিড়ে তাদের ব্যবসা বেশ চমৎকারই চলছিল, ফলে তাদের পরিবারে তখন সুখের কোনো কমতি ছিল না। কিন্তু পরের বছর থেকেই দেশের অর্থনীতিতে নামে এক ভয়ানক ধস, আর এই অনাকাঙ্ক্ষিত সংকটের কারণে সাধারণ মানুষের জীবন একদম থমকে যায়। দেশের এই বাজে অবস্থার কারণে ইভানের বাবার রেস্টুরেন্ট ব্যবসা পুরোপুরি পথে বসে পড়ে। ব্যাংকের বিশাল লোন শোধ করতে গিয়ে তাদের পুরো পরিবার একবারে নিঃস্ব হয়ে যায়। তাই তো প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে ইভান দেখতে পায় তার বাবা টিভিতে নিউজ দেখছে। সে খবরে দেশের দুরবস্থা দেখে প্রতিদিন হতাশ হয়ে সরকারকে গালিগালাজ করতে থাকে। তাই এই অভাবের সংসার থেকে বের হওয়ার জন্য ইভানের মাথায় সব সময় নতুন ব্যবসার বুদ্ধি ঘুরপাক খায়। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে সে কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু চমকপ্রদ বিজ্ঞাপন দেখতে পায়। সেই পোস্টারগুলোই দেখে তার মনে দারুণ একটা আইডিয়া আসে। সে ভাবে ভাঙাচোরা পুরাতন বাড়ি অল্প দামে কিনে সেগুলো মেরামত করে বেশি দামে বিক্রি করলে অনেক টাকা লাভ করা সম্ভব। এখন নিজের এই দুর্দান্ত প্ল্যানটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে সবাই মিলে কাজটা শুরু করতে পারে। কিন্তু তার বন্ধুরা এই অভিনব আইডিয়াটাকে একদমই পাত্তা দেয় না, কারণ রিয়েল এস্টেটের ব্যবসায় প্রচুর ক্যাশ টাকার দরকার হয়। এর পাশাপাশি ব্যাংক থেকেও লোন নেওয়া অনেক ঝামেলার ব্যাপার। এখন বন্ধুদের সাপোর্ট না পেয়ে ইভান সাময়িকভাবে কিছুটা হতাশ হয়ে পড়ে। তবে সে নিজের স্বপ্ন থেকে একটু পিছিয়ে আসে না। তাই পরের দিন সে আবারও সেই হোটেলের সামনে কাজে ফিরে যায়। কিন্তু ঠিক তখনই একজন মাতাল ধনী লোককে হোটেল থেকে সে টলতে টলতে বেরিয়ে আসতে দেখে। এখানে তার একজন সহকর্মীর কাছ থেকে ইভান জানতে পারে যে এই মাতাল লোকটা আসলে পার্লামেন্টের একজন ক্ষমতাধর এমপি। এই স্পেশাল তথ্যটা শোনার পর ইভানের মাথায় একটা চমৎকার সুযোগের ঘন্টা বেজে ওঠে। লোকটা যখন ঠিকমতো হাঁটতেও পারছিল না, তখন সে দ্রুত গিয়ে তার গাড়িটা হোটেলের একদম সামনে নিয়ে আসে। এরপর সে লোকটাকে প্রস্তাব দেয় যে মাত্র ৩০০ ইউরোর বিনিময়ে সে তাকে একদম সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। তো মাতাল এমপি ইভানকে জানায় যে যদি সে ঠিক সময় তাকে গন্তব্যে পৌঁছাতে পারে, তবে তাকে ২৫০০ ইউরো বকশিশ দেওয়া হবে। এখন এই লোভনীয় অফার শুনে ইভান লোকটাকে গাড়িতে বসিয়ে খুব দ্রুত শহরের দিকে টান মারে। এভাবে মাঝপথে একটা পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় এমপি সাহেব গাড়ির সিটেই গভীর ঘুমে তলিয়ে যায়। এই চমৎকার সুযোগ কাজে লাগিয়ে ইভান গাড়িতে রাখা লোকটার রহস্যময় ব্রিফকেসটা চুপি চুপি খুলতে থাকে। এই ব্যাগের ভিতরে সাজানো ছিল থরে থরে নগদ ইউরো, আর এটা দেখে ইভানের চোখ কপালে ওঠে। এবার সে লোভ সামলাতে না পেরে খুব সাবধানে সেখান থেকে বেশ কিছু ক্যাশ টাকা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। আর অবশেষে সারা রাত গাড়ি চালিয়ে সে লোকটাকে একটা নির্দিষ্ট বিলাসবহুল বাড়ির সামনে নিয়ে আসে। এখানে এসে এমপি সাহেব গাড়ি থেকে নেমে সে টাকার ব্রিফকেস নিয়ে সরাসরি বাসায় প্রবেশ করে। এরপর এই বাড়ির ভিতরে একজন সুন্দর মহিলা দরজা খুলে দেয় এবং তারা দুজনে মিলে কোনো একটা গোপন লেনদেন সম্পূর্ণ করে। এর কিছুক্ষণ পরে লোকটা বাইরে এসে ইভানকে তার পারিশ্রমিক হিসেবে মাত্র ৩০০ ইউরো ধরিয়ে দেয়। কিন্তু আগের রাতে ২৫০০ ইউরো দেওয়ার কথা থাকলেও সে এখন নিজের কথা বেমালুম অস্বীকার করে বসে। এমনকি সে ইভানকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে লোকাল বাস ধরে বাড়ি ফিরতে বলে। এই সব শুনে ইভান খুব ভালোভাবে বোঝা যায় যে এসব দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কথা ও কাজের মধ্যে কতটা তফাৎ থাকে, যার ফলে লোকটা গাড়ি নিয়ে চলে যাওয়ার পর সে সোজা গিয়ে সেই বাড়ির দরজায় কড়া নাড়ে। এবার দরজা খোলার পর সেই সুন্দরী মহিলাটা আবারও বেরিয়ে আসে, যার নাম আমরা জানতে পারি ম্যারি। ইভান খুব আত্মবিশ্বাসের সাথে ম্যারিকে জানায় যে সে এমপির ব্রিফকেস থেকে কিছু টাকা চুরি করেছে। এছাড়াও সে ম্যারিকে বোঝানোর চেষ্টা করে যে এরকম একজন বাটপার লোককে বিশ্বাস না করে তার মতো একজন স্মার্ট ছেলেকে কাজে লাগানো উচিত। এখানে ইভানের এমন স্পষ্ট কথায় ম্যারি প্রথমটা বেশ অবাক হয়ে যায়।
ভেতরে গিয়ে ব্রিফকেসের টাকা গুনে দেখার পর সে বুঝতে পারে যে সত্যি সত্যি ভিতর থেকে বেশ কিছু টাকা গায়েব হয়ে গেছে। ফলে সে ধারণা করে নেয় যে এমপি সাহেব হয়তো নিয়মিত এভাবেই তার সাথে প্রতারণা করছে। এই অভাবনীয় ঘটনার পর ম্যারি বাইরে এসে ইভানকে তার ক্লায়েন্টদের ব্ল্যাক মানি ডেলিভারির কাজের জন্য নিয়োগ দেয়। সে জানায় যে প্রত্যেকটা কাজ সফল হওয়া শেষে ইভানকে সে 10,000 ইউরো করে পেমেন্ট দেবে। তবে কাজটা ঠিক কি এবং কতটা ঝুঁকি সে সব কিছু না শুনেই ইভান সরাসরি রাজি হয়ে যায়। আসলে ইভান এখানে নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে পুরো পরিস্থিতি একদম নিজের অনুকূলে নিয়ে এসেছিল। যাই হোক, সে নিজের টাকা চুরি করে সেই দোষ মাতাল এমপির ঘাড়ে চাপিয়ে দিয়ে খুব সহজেই এই লোভনীয় কাজটা হাতিয়ে নেয়। এভাবেই শুরু হয় একজন সাধারণ পার্কিং বয় থেকে মানি লন্ডারিং জগতের সম্রাট হয়ে ওঠার প্রথম অধ্যায়। এবার ম্যারির নির্দেশে ইভান জীবনের প্রথম এবং সবচেয়ে রোমাঞ্চকর কাজটা শুরু করে দেয়। তাকে একটা বিশাল এবং অত্যন্ত দামি ঘোড়া নিয়ে ফ্রাসোয়া নামের এক রহস্যময় দালালের বাড়িতে ডেলিভারি দিতে পাঠানো হয়। এই ফ্রাসোয়া লোকটা সাধারণ কেউ নয়, সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের একজন মাস্টারমাইন্ড। সে বেলজিয়ামের ব্রাসেলস শহরের মাফিয়াদের সাথে স্পেনের দুর্নীতিবাজদের একটা গোপন মিটিং কানেক্ট করে দেয়। তুমি হয়তো ভাবছো মানি লন্ডারিং এর সাথে এই ঘোড়ার কি সম্পর্ক? আসলে এই ঘোড়াটার ডেলিভারি দেওয়া হচ্ছে স্রেফ পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য। তাই ইভান খুব সতর্কতার সাথে সেই প্রাণীটা ফ্রান্সোয়ার বিলাসবহুল অ্যাসেটে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় লোকটা নিজের আদুরের মেয়ে লাতিসিয়ার জন্মদিনে ঘোড়াটা উপহার হিসেবে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে সাধারণ মনে হলেও ইভানের মূল দায়িত্ব হচ্ছে ফ্রাসোয়ার কাছ থেকে একটা কালো টাকার ব্রিফকেস নিয়ে সেটা নিরাপদে ম্যারির কাছে পৌঁছে দেওয়া। এবার ব্রিফকেসটা হাতে পাওয়ার পর সে নিজের গাড়িতে করে দারুণ ফুরফুরে মেজাজে শহরের দিকে ফিরতে থাকে। তবে সে মনে মনে ভাবে যে অপরাধ জগতের কাজগুলো হয়তো এতটাই সহজ আর আরামদায়ক। কিন্তু ঠিক তখনই মাঝপথে হঠাৎ করে পুলিশের একটা টহল গাড়ি তাকে সিগন্যাল দিয়ে থামিয়ে দেয়। অফিসাররা তার গাড়ির কাছে এসে খুব কড়া গলায় তার ডিকি খুলতে হুকুম করে। আর ইভানও নিজের চরম বোকামির কারণে সেই টাকার ব্রিফকেসটা গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছিল, যার ফলে পুলিশ এতগুলো ক্যাশ টাকা দেখে তার কাছেই অর্থের উৎস নিয়ে কড়া কৈফিয়ত দাবি করে বসে। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে মিথ্যা করে বলে যে সে নিজের পৈতৃক জমি বিক্রি করে এই নগদ টাকাগুলো পেয়েছে। এখন তার এই বানোয়াট গল্প শুনে পুলিশ অফিসাররা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ইভানের মাথাটা গাড়ির বনেটের সাথে খুব জোরে চেপে ধরে আর তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করতে থাকে। এই চরম বিপদের মুহূর্তে ইভান নিজের ভোল পাল্টে একদম অন্য রূপ ধারণ করে ফেলে। সে অত্যন্ত উঁচু গলায় হুমকি দিয়ে বলে যে তাকে ছেড়ে না দিলে সে সরাসরি দূতাবাসে ফোন করে সবার চাকরি খেয়ে দেবে। এখন তার এমন মারমুখী রিয়াকশন দেখে পুলিশ অফিসাররা তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। আসলে পরে ইভান জানতে পেরেছিল যে ওই অফিসাররা সত্যিকারের পুলিশ নয়, বরং তারা মূলত ম্যারির বিশ্বস্ত লোক। এর কারণ হলো বিপদের সময় ইভান পরিস্থিতি কিভাবে সামাল দেয় সেটা পরীক্ষা করতেই তারা এই নিখুঁত নাটক সাজিয়েছিল। তো বুঝতেই পারছো এই লাইন কতটা ক্রিটিক্যাল আর ডেঞ্জারাস। এবার তার এই অসাধারণ উপস্থিত বুদ্ধি দেখে ম্যারি তার উপর ভীষণ খুশি হয়। সে তাকে পারিশ্রমিক হিসেবে 10,000 ইউরোর পাশাপাশি আরো বেশ কিছু টাকা বোনাস হিসেবে ধরিয়ে দেয়। এরপর ম্যারি নিজের স্বামীর সাথে ইভানের পরিচয় করায়, যে কিনা আগে থেকেই ডায়মন্ড স্মাগলিং এর একটা বিশাল সিন্ডিকেট চালাতো। এখন তারা দুজন স্বামী স্ত্রী মিলে এই কালো টাকা সাদা করার এক বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। এরপর থেকেই ইভান তাদের আন্ডারে নিয়মিত কাজ করতে শুরু করে। অল্প দিনের মধ্যেই এই চক্রে সে একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। প্রথম দিকে তাকে বেলজিয়ামের ব্রাসেলস শহরে বিভিন্ন ক্লায়েন্টদের কাছে টাকার ব্রিফকেস ডেলিভারি দিতে পাঠানো হতো, কেননা এই শহরটা হচ্ছে অবৈধ ডায়মন্ড ট্রাফিকিং এর একটা নিরাপদ স্বর্গরাজ্য। সেখানকার ব্যাংকিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা খুব সহজেই কালো টাকা সাদা করে ফেলে। বিষয়টা তোমাদের একটু সহজ করে বুঝিয়ে বলছি। মাত্র দুজন দুর্নীতিগ্রস্ত অফিসার পুরো ব্রাসেলসের ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, যাদেরকে ম্যারির চক্র নিয়মিত মোটা অঙ্কের ঘুষ দেয়। অফিসারদের ম্যানেজ করে তারা ভুয়া ডায়মন্ড ট্রানজ্যাকশনের নাম করে সেই টাকাগুলো সুইজারল্যান্ডে জেনেভাতে ট্রান্সফার করে ফেলে। মানে তারা কাগজে কলমে দেখায় যে এই টাকা দিয়ে তারা হীরের ব্যবসা করছে, অথচ বাস্তবে সেখানে কোনো হীরেরই অস্তিত্ব থাকে না। এভাবে স্পেনের দুর্নীতিবাজ রাজনীতিকবিদরা কালো টাকা খুব সহজেই সুইস ব্যাংকের নিরাপদ ভল্টে একদম সাদা করে ফেলে। আর এই পুরো সিস্টেমের মেন দালাল হচ্ছে ফ্রাসোয়া, যে ব্রাসেলসের ক্লায়েন্ট আর সুইজারল্যান্ডের ক্লায়েন্টদের মাঝে সেতু
মেলবন্ধন হিসেবে কাজ করে। বিশেষ করে স্পেনের কনস্ট্রাকশন সেক্টরে দুর্নীতিবাজ ব্যবসায়ীরাই মূলত ফ্রাসোয়ার সবচেয়ে বড় ক্লায়েন্ট। এই লোকগুলো নিজেদের অবৈধ উপার্জনের টাকা নিরাপদ করার জন্য ফ্রাসোয়াকে সম্পূর্ণ দায়িত্ব দেয়, আর ফ্রাসোয়া ডায়মন্ড ট্রাফিকিং এর নাম করে সেই টাকাগুলো সাদা করে দেওয়ার বিনিময়ে মোটা অর্থের উপরে 3% কমিশন কেটে রাখে। তাই আন্ডারওয়ার্ল্ডের অনেকেই তাকে মিস্টার 3% হিসেবে আখ্যা দেয়। এভাবে বেশ কয়েক বছর সফলতার সাথে কাজ করার পর ইভানকে জেনেভাতে টাকা ডেলিভারির একটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সে প্রায় 14 মিলিয়ন ইউরো নিয়ে জেনেভার একটা অভিজাত রেস্টুরেন্টে ম্যারির সাথে দেখা করতে আসে। সেখানে ম্যারি তাকে জানায় যে পুলিশের নজরদারির কারণে তারা আর বেলজিয়ামে টাকা পাচার করতে পারবে না, যার ফলে এখন থেকে তাদের সব অবৈধ লেনদেন শুধুমাত্র জেনেভাতে সম্পূর্ণ করতে হবে। এছাড়াও তারা যখন এই চরম গোপন বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন পাশের টেবিলে বসে থাকা এক অসমবয়সী কাপলের হাসাহাসিতে তারা বেশ বিরক্ত হয়। ইভান খেয়াল করে যে মেয়েটির তুলনায় লোকটার বয়স অনেক বেশি, কিন্তু লোকটার ব্রিফকেসে থাকা টাকার কারণে মেয়েটা তার জন্য পাগল। এই ঘটনা ইভানের মাথায় একটা নতুন চিন্তা ইনিশিয়েট করে দেয়। এবার ম্যারি তাকে একজন আইটি এক্সপার্টের সাথে দেখা করতে নিয়ে যায়। এই লোকটা কালো টাকা সাদা করার জন্য সম্পূর্ণ নতুন একটা ডিজিটাল উপায় বের করেছে। প্রথমে তারা ব্ল্যাক মানি অর্থাৎ স্পেনের ইউরো দিয়ে দামি ডায়মন্ড কিনবে। এরপর যে সকল জায়গায় ডলারের প্রচলন আছে সেখানে সেই ডায়মন্ডগুলো তারা চড়া দামে বিক্রয় করে দেবে। এভাবে সেই টাকাগুলো খুব সহজেই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে একদম লিগ্যাল মানি হিসেবে জমা হয়ে যাবে। তারপর পরবর্তীতে স্প্যানিশ সরকার যদি তাদের ধরেও ফেলে, তবুও তারা খুব সহজে বলতে পারবে যে এগুলো ডায়মন্ড বিক্রির বৈধ টাকা। তাই নতুন এই সিস্টেমের ব্যাপারে সবকিছু ভালোভাবে শেখার পর ইভান নিজের বাসায় ফেরত আসে। এবার রাতে বিছানায় শুয়ে টিভি দেখার সময় সে হঠাৎ করে একটা নিউজ দেখতে পায়। সে অবাক হয়ে দেখে যে রেস্টুরেন্টে সে বয়স্ক লোকটা টিভির পর্দায় ভাষণ দিচ্ছে। এখন তুমি হয়তো ভাবছো এই লোকটা আবার কে? আসলে এই লোকটার নাম যশ, যে কিনা অত্যন্ত ধনী একজন ব্যক্তি এবং অনেক এমপি মন্ত্রীর সাথে তার গভীর ওঠা বসা আছে। তবে সবচেয়ে বড় কথা হলো টিভিতে যশের পাশে দেখা যাচ্ছে তার আসল স্ত্রীকে। এতে ইভান খুব ভালো করে বুঝে যায় যে লোকটা নিজের বউ রেখে বাইরে পরকীয়া করে বেড়াচ্ছে। তাই তো এবার তার নেক্সট টার্গেট হয়ে যায় যশ। এই কারণে সে কয়েকদিন ধরে তাকে রাস্তায় ফলো করতে থাকে। এরপর একদিন সে একটা বিলাসবহুল হোটেলের লবিতে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে মূলত লোকটাকে ফাঁদে ফেলার জন্য খুঁজছিল একটা মক্ষম সুযোগ, কিন্তু ওই হোটেলের একজন চালাক সিকিউরিটি স্টাফ ইভানের সন্দেহজনক হাবভাব দেখে তার আসল মতলবটা ধরে ফেলে। এদিকে যশ তার সেই গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে আসার পরেই ইভান খোঁজ নিয়ে জানতে পারে যে তারা কোন রুমে উঠেছে। এখানে ইভান প্ল্যান করে যে যশ রুমে ঢোকার আগেই সে ওই রুমে একটা গোপন সিক্রেট ক্যামেরা লাগিয়ে রাখবে। কিন্তু ঠিক তখনই রুমে ঢোকার সময় সেই হোটেল স্টাফের হাতে সে একদম হাতে নাতে ধরা পড়ে যায়। তাই নিজেকে বাঁচানোর জন্য সে সাথে সাথে ছেলেটাকে 10,000 ইউরো নগদ ঘুষ দিতে রাজি হয়। এখন টাকার লোভ দেখিয়ে সে ওই ছেলেটাকে রুমের ভিতরে ক্যামেরা বসাতে রাজি করিয়ে ফেলে। তবে একটু পর যশ তার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমের ভিতরে যা যা করে তার সবকিছুই ক্যামেরায় সুন্দরভাবে রেকর্ড হয়ে যায়। এরপর সেই স্টাফ ছেলেটা ইভানকে ভিডিও রেকর্ডিংটা দিয়ে নিজের নাম ইয়ানিক বলে পরিচয় দেয়। ইয়ানিক সবকিছু শোনার পর ইভানের পার্টনার হিসেবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। ইভানও ভেবে চিন্তে দেখে যে ছেলেটা বেশ স্মার্ট এবং যে কোনো পরিস্থিতি খুব দারুণভাবে সামাল দিতে পারে। তাই সে ইয়ানিককে নিজের বিশ্বস্ত পার্টনার বানিয়ে সোজা যশের কাছে ব্ল্যাকমেলের জন্য চলে যায়। এদিকে ইভান যশকে ভিডিওটা দেখিয়ে তার পরিচিত সব মন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চাপ দেয়, কেননা সে এখন আর ফ্রাসোয়া বা ম্যারির অধীনে না থেকে নিজে আলাদাভাবে এই আন্ডারওয়ার্ল্ডের রাজা হতে চাইছিল। এদিকে যশের অবস্থা তো পুরোই করুণ, তাই সে বাধ্য হয়ে নিজের সম্মান বাঁচাতে ইভানকে তার ক্লায়েন্টের সাথে সরাসরি পরিচয় করিয়ে দেয়। এভাবেই কাজ শুরু করার পর ইভান খুব দ্রুতই প্রচুর ব্ল্যাক মানি কামাতে শুরু করে। কিন্তু এই খবরটা মাফিয়ার দালান ফ্রাসোয়ার কানে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না। তাই একদিন যশের একটা হাই প্রোফাইল পার্টিতে ফ্রাসোয়া তার সুন্দরী মেয়ে লাতেসিয়াকে নিয়ে উপস্থিত হয়। সেখানে ইভান লাতেসিয়ার সাথে ভাব জমানোর চেষ্টা করলে ফ্রাসোয়া এসে তাকে কড়া ভাষায় হুমকি দেয়। সে ইভানকে মনে করিয়ে দেয় যে তার ক্লায়েন্টদের চুরি করার কারণে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হচ্ছে। এমনকি সে ইভানকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকার জন্য একেবারে চূড়ান্ত নির্দেশ দিয়ে দেয়। এখন ফ্রাসোয়ার এমন কড়া হুমকি শুনেও ইভানের চেহারায় বিন্দু মাত্র ভয়ের ছাপ দেখা যায় না।
সে চুপচাপ নিজের পার্টনার ইয়ানিককে সাথে নিয়ে সেই পার্টি থেকে বেশ দম্ভের সাথে বেরিয়ে আসে। কিন্তু মাঝ রাস্তায় ফ্রাসোয়ার গুন্ডারা তাদের পথ আটকে একদম ব্যাপক মারধর করে তাদের রাস্তায় ফেলে রাখে। এই মার খাওয়ার পর ইভানের হুঁশ ফেরে এবং সে বুঝতে পারে যে পানিতে থেকে কুমিরের সাথে শত্রুতা করাটা তার জন্য চরম বোকামি হয়েছে। তাই সে আপোষ করার জন্য সোজা ফ্রাসোয়ার কাছে গিয়ে নিজের লাভের 20% কমিশন অফার করে। আর শেষ পর্যন্ত তারা ডিল ফাইনাল করে যে এই বছর ইভান তাকে 30% এবং পরের বছর থেকে 20% হারে কমিশন দেবে। এভাবে ফ্রাসোয়ার সাথে চুক্তির পর পরবর্তী কয়েক বছরে ইভান আক্ষরিক অর্থে নিজের টাকার পাহাড় জমিয়ে ফেলে। এই বিপুল সম্পদের কারণে খুব দ্রুত তার সাধারণ আচার আচরণে এক অদ্ভুত অহংকার ফুটে ওঠে। তুমি তো জানোই যে অতিরিক্ত কালো টাকা মানুষকে খুব সহজে অন্ধ করে দেয়। ইনকামের তীব্র নেশায় পড়ে সে অনেকদিন ধরে নিজের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখে না। তাই তো সে নেক্সট ক্রিসমাসের ছুটিতে বেশ কিছু দামি গিফট নিয়ে নিজের বাড়িতে হাজির হয়। এখানে তার এই বিলাসবহুল লাইফস্টাইল দেখে বাড়ির সবাই তো রীতিমতো চমকে ওঠে। ছেলের মধ্যে এত বিলাসবহুল পরিবর্তন দেখে তার বাবা অবাক হয়ে ইভানের আসল কাজ সম্পর্কে জানতে চায়। কিন্তু ইভান খুব শান্ত গলায় মিথ্যা বলে যে সে তার ক্লায়েন্টদের হয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে। কিন্তু তার বাবা বাস্তব জীবনে কঠিন অভিজ্ঞতা থেকে এটা খুব ভালো করে বুঝতে পারে যে পুরো বিষয়টাই বানোয়াট। কেননা কোনো সৎ উপায়ে এত দ্রুত এমন জাদুকরীভাবে ধনী হওয়া কিছুতেই সম্ভব নয়। তাই বাবা ছেলেকে খুব কড়া ভাষায় সতর্ক করে দেয়। সে জানায় যে এই অবৈধ টাকা ইনকাম করতে গেলে একদিন তার চরম বিপদে পড়তে হবে। কিন্তু এই সব কথায় ইভানের ইগোতে একটা বিশাল বড় ধাক্কা লাগে এবং সে প্রচন্ড রেগে যায়। তখন সে তার বাবার মুখের উপরে দাবি করে যে ক্যাশ টাকা দিয়ে দুনিয়ার সব কিছু সমাধান সম্ভব। সে আরো জানায় যে প্রয়োজনে সে হাসি মুখে জেলে যাবে, কিন্তু তবুও তাদের মতো গরিব হয়ে সারা জীবন কাটাতে পারবে না। এই ভয়ঙ্কর ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে সে সরাসরি তার পুরাতন বন্ধুদের সাথে দেখা করতে আসে। কিন্তু সেখানে গিয়ে ইভান জানতে পারে যে তারা এখন তার সেই পুরাতন কনস্ট্রাকশনের প্ল্যান অনুযায়ী কাজ করছে। তারা ব্যাংক থেকে লোন নিয়ে শহরের পুরাতন বাড়ি সরিয়ে ডাবল দামে বিক্রি করে বেশ ভালো একটা ইনকাম দাঁড় করিয়েছে। অথচ তাকে এই বিশাল সফলতার ব্যাপারে আগে থেকে বিন্দুমাত্র ধারণা দেওয়া হয়নি। তাই সে নিজের আইডিয়াটা চুরি হয়ে গেছে জেনে মনের গভীরে ভীষণ কষ্ট পায়। যাই হোক, সে বন্ধুদের একটা মেকি শুভকামনা জানিয়ে আবারও নিজের মাফিয়া জগতে ফিরে আসে। এরপর একদিন হঠাৎ ম্যারি তার সাথে একটা গোপনীয় বিষয়ে কথা বলতে উপস্থিত হয়। সে ইভানকে খুব ভয়ের সাথে জানায় যে পুলিশ গোপনে ফ্রাসোয়ার গ্যাংয়ের ব্যাপারে খুব সিরিয়াসলি ইনভেস্টিগেশন করছে। এখন পুলিশ যদি কোনোভাবে তাকে ধরে ফেলে তবে পরিস্থিতি মারাত্মকভাবে ভয়াবহ হবে। তখন তার সাথে জড়িত ইভান সহ অন্যান্য ক্লায়েন্টরা খুব বাজেভাবে ফেঁসে যাবে। এখন ম্যারির এই ভয়ানক সতর্কবার্তা শোনার পর ইভান মানসিকভাবে বেশ বিচলিত হয়ে পড়ে। পরবর্তী কয়েকদিন মাদ্রিদের রাস্তায় চলার সময় সে খুব সূক্ষ্মভাবে খেয়াল করে যে একটা রহস্যময় গাড়ি তাকে সর্বক্ষণ ফলো করছে। সে খুব সহজে পুলিশের এই পুরাতন কৌশলটা ধরে ফেলে। এরা আসলে স্প্যানিশ পুলিশের আন্ডারকভার অফিসার হিসেবে কাজ করছে। তুমি হয়তো ভাবছো ইভান এখানে ভয় পেয়ে পালাবে, কিন্তু চরম বিপদে মাথা ঠান্ডা রাখাটা সে খুব ভালো করেই জানে। তাই সে ইঁদুর বেড়াল খেলার বদলে সরাসরি পুলিশ কমিশনারের অফিসে গিয়ে হাজির হয়। সে মূলত কমিশনারের সাথে কথা বলে বাজিয়ে দেখার চেষ্টা করে যে পুলিশ তার ব্যাপারে ঠিক কতটুকু জানে। কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করে যে কমিশনার ইতিমধ্যে তার ব্যবসার প্রায় সবকিছুই জেনে গেছে। তাই বাধ্য হয়ে নিজের পিঠ বাজাতে কমিশনারের সাথে সে একটা চমৎকার কিন্তু অত্যন্ত বেইমানি ডিল করে ফেলে। সে প্রস্তাব দেয় যে ফ্রাসোয়া এবং তার হাই প্রোফাইল ক্লায়েন্টদের সমস্ত গোপন তথ্য সে তাদের হাতে তুলে দেবে, তবে বিনিময়ে পুলিশ তাকে মানি লন্ডারিং এর বিশাল মামলা থেকে সম্পূর্ণ প্রোটেকশন নিশ্চিত করবে। এখন পুলিশ কমিশনার তার এই লোভনীয় প্রস্তাবে সাথে সাথে রাজি হয়ে যায়। ফলে গ্রিন সিগন্যাল পেয়ে সে নিজের ধূর্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজে নেমে পড়ে। সে অত্যন্ত নিখুঁতভাবে এই দাবার খেলাটা খেলে। প্রথমে সে নিজের উপর থেকে ফ্রাসোয়ার সন্দেহ কমানোর জন্য তার পার্টনার ইয়ানিককে শহরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে ফ্রাসোয়ার মেয়ে লাতিসিয়াকে নিয়ে বিদেশের একটা বিলাসবহুল ট্যুরে যাওয়ার রোমান্টিক প্রপোজাল দেয়। এখন লাতিসিয়া যেহেতু আগে থেকে ইভানের উপরে একটু ইমোশনালি দুর্বল ছিল, তাই সে কোনো কিছু না ভেবেই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে কয়েকদিনের জন্য বিদেশে একটা অত্যন্ত চমৎকার ট্যুর দেয়। সেখানে সে মেয়েটাকে বিভিন্ন দামি গিফট,
গিফট এবং সারপ্রাইজ দিয়ে পুরো নিজের মায়ে আটকে রাখে। এদিকে পুলিশ তার দেওয়া নিখুঁত তথ্যের ভিত্তিতে ব্রাসেলস ও জেনেভায় অভিযান চালিয়ে জশ ও ফ্রান্সোয়াকে গ্রেফতার করে নেয়। একদিন হোটেলের সুন্দর রুমে বসে লাতিসিয়া হঠাৎ করেই টিভি নিউজে তার বাবার গ্রেফতারের কথাটা জানতে পারে। এই মর্মান্তিক সংবাদ শুনে মেয়েটা চরম অস্থির হয়ে যায় আর দ্রুত ব্যাগপত্র গুছিয়ে স্পেনের দিকে রওনা হয়। কিন্তু ইভান এখানে তাকে আটকানোর জন্য বিন্দু মাত্র চেষ্টা করে না, কারণ ফ্রান্সোয়াকে জেলে পাঠানোর যে মূল স্বার্থ তার ছিল সেটা ইতিমধ্যেই খুব সুন্দরভাবে হাসিল হয়ে গেছে। আর এভাবে একটা সাধারণ দাবারু চাল দিয়ে সে মানি লন্ডারিং জগতের রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়। এখন দেশে ফিরে এসে ইভান ভাবে যে সে এখন পুরো ফিল্ড ফাঁকা পেয়ে একাই রাজত্ব করবে, কিন্তু ম্যারি আর তার স্বামী তাকে পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে থাকার বুদ্ধি দেয়। এদিকে হঠাৎ করে স্পেনের পুরো কনস্ট্রাকশন সেক্টরে একটা ভয়াবহ ধস নেমে আসে। নতুন বিল্ডিং তৈরি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের কালো টাকা সাপ্লাই একদম শূন্যের কোঠায় পৌঁছায়। ফলে পকেটে টাকা না থাকায় ইভান এবার নতুন কোনো রাস্তা খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। সে শহরের আর এক কুখ্যাত মাফিয়া ইয়াং মিং এর সাথে কাজ করার জন্য জশের সাহায্য নেয়। এই ইয়াং মিং মূলত স্পেন অপারেট করা চাইনিজ মানি লন্ডারিং চক্রের একজন বড় লিডার। তবে ইয়াং মিনের টাকা পাচারের পুরাতন সিস্টেম ইভানের কাছে মোটেও সুবিধার মনে হয় না, তাই সে সুইজারল্যান্ডের ক্লায়েন্টদের স্প্যানিশ টাকাগুলো ইয়াং মিনের মাধ্যমে হংকং এ পাচারের একটা দারুণ বুদ্ধি বের করে। তাদের এই নতুন ব্যবসা যখন বেশ ভালোই চলছিল, ঠিক তখনই পুরো দুনিয়া কাঁপিয়ে দিয়ে একটা ঘটনা ঘটে। সুইজারল্যান্ডের সেই আইটি এক্সপার্ট সুইস ব্যাংকের সমস্ত সিক্রেট অ্যাকাউন্টের লিস্ট পাবলিকলি ফাঁস করে দেয়। এই ঐতিহাসিক লিকটা পুরো দুনিয়ায় ফালসিয়ানি লিস্ট হিসেবে ব্যাপক পরিচিতি পায়, যা স্প্যানিশ মিডিয়াতে রীতিমতো ঝড় তোলে। আর এই লিস্টের মাধ্যমে প্রায় 1.8 বিলিয়ন ইউরোর অবৈধ লেনদেনের তথ্য সাধারণ মানুষের সামনে চলে আসে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই ফালসিয়ানি লিস্টে ইভান আর ম্যারির সমস্ত ক্লায়েন্টের নামও পরিষ্কারভাবে উল্লেখ ছিল। এখন এই মারাত্মক ডেটা ফাঁস হওয়ার কারণে তারা দুজনেই খুব বাজেভাবে পুলিশের নজরে পড়ে যায়। ফলে ম্যারি তখন দ্রুত ইভানকে নিয়ে শহর ছাড়ার জন্য একটা নিখুঁত প্ল্যান করে, কিন্তু স্প্যানিশ পুলিশ আগে থেকে তাদের প্রত্যেকটা গতিবিধির উপরে কড়া নজর রাখছিল। তাই পালানোর সময় রাস্তায় ইয়াং মিং এর লোকরা হঠাৎ করে তাদের দুজনকে জোর করে তুলে নিয়ে যায়। ইয়াং মিং প্রচন্ড সন্দেহ করতে থাকে যে ইভানই হয়তো পুলিশের কাছে তাদের সব গোপন তথ্য ফাঁস করেছে, তাই তারা এবার ইভানকে শেষ করে দিতে চায়। এখন নিজের জীবন বাঁচাতে ইভান তখন তাকে প্রস্তাব দেয় যে সে নিজ দায়িত্ব নিয়ে সব ক্যাশ টাকা চীনের হংকং এর নিরাপদে পৌঁছে দেবে। এসব ঘটার পর ম্যারি আর ইভান যখন পালানোর রাস্তা খুঁজছিল, তখন ইয়াং মিং এর লোকেরা তাদের জোর করে তুলে নিয়ে যায়। এখন মাফিয়া ডন ইয়াং মিং এর হাতে আর কোনো উপায় না থাকায় সেই ঝুঁকিপূর্ণ প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তার লোকেরা ইভানের মাস্টার প্ল্যান অনুযায়ী বিশাল একটা কার্গো কন্টেনারে তাদের সমস্ত ক্যাশ টাকা লোড করে। সেই ঘুটঘুটে অন্ধকার কন্টেনারের ভিতরে ইভান নিজেও খুব সন্তর্পণে লুকিয়ে পড়ে। সে ভাবতে থাকে এইটাই তার জীবনের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা খেলা। এখন তারা ঠিক কিভাবে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দেয় সেটাই মুভিতে বিস্তারিত দেখানো হয়নি। তবে বেশ কিছুদিন পর এখানে আমরা হংকং এর একটা পোর্ট দেখতে পাই। আসলে সেই কন্টেইনার গোডাউনে আনার পর ইভান সেই অন্ধকারের ভিতর থেকে একদম অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। সবগুলো ক্যাশ টাকা গুনে দেখা যায় যে ভেতরে এক কানা করিও কম নেই। এখন তার এই অভাবনীয় সফলতা দেখে সে নিজে রীতিমতো অবাক হয়ে যায়। সে ভেবেছিল যে এই ডেলিভারির পর পাওয়া কমিশন দিয়ে সে নিজের বাকি জীবনটা দারুণ শান্তিতে কাটিয়ে দেবে, কেননা এই নতুন দেশে তাকে কেউই চেনে না। তাই এইখানে সে একটা সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে পারবে। এই চরম আনন্দে সে শহরের একটা বড় স্টেডিয়ামে গিয়ে একা একা বুনো উল্লাস পার্টি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে হংকং পুলিশ এসে চারিদিক থেকে তাকে শক্তভাবে ঘিরে ধরে। পুলিশ অফিসাররা তাকে জানায় যে স্প্যানিশ সরকার তার নামে একটা ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। ফলে তারা ইভানকে গ্রেফতার করে সরাসরি স্পেনের মাদ্রিদে ফেরত পাঠায়। সেখানে গিয়ে সেই পুরানো পুলিশ কমিশনারের মুখোমুখি হয়, যাকে সে আগে তথ্য দিয়ে সাহায্য করেছিল। এরপর ইভান তাকে 1 মিলিয়ন ইউরো নগদ ঘুষ দেওয়ার একটা লোভনীয় অফার করে বসে।
তবে পুলিশ কমিশনার খুব সৎ হওয়ার কারণে সে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। উল্টো সে ইভানকে জানিয়ে দেয় যে দেশের সেরা উকিল ধরলেও তার অন্তত 15 বছরের জেল হবে। তখন ইভান দম্ভ করে বলে যে ম্যারি তাকে যে কোনো মূল্যেই এই জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু এখানে কমিশনার তাকে একটা চরম সত্য জানিয়ে দেয়। সে জানায় যে ম্যারি তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আসলে নিজের পিঠ বাজাতে ম্যারি ইভানের সমস্ত গোপন তথ্য বিনা দ্বিধায় পুলিশের কাছে ফাঁস করে। এখন এই ভয়ঙ্কর খবরটা শোনার পর ইভানের সমস্ত আশা আর অহংকার একেবারে চুরমার হয়ে যায়। একটু পরে কাস্টাডিতে যাওয়ার সময় সে ম্যারিকে বাইরে স্বাধীনভাবে হাঁটতে দেখে। ম্যারি তখন এমন একটা রিয়াকশন দেয় যেন সে ইভানকে কোনোদিনই চোখেও দেখেনি। তখন ইভান খুব ভালো করে বুঝতে পারে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেও একদিন সেই গর্তে পড়তে হয়। সে যেভাবে নিজের লোভের জন্য ফ্রাসোয়াকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, ম্যারিও ঠিক একই কাজ তার সাথে করেছে। এর কিছুদিন পর জেলের ভিতরে একজন সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে আসে। সেখানে বসে ইভান নিজের ভুল স্বীকার করে নেয় এবং জানায় যে তার বাবা একদম ঠিক বলেছিল। যাই হোক, ইভান জেলে যাওয়ার পর স্পেনের অর্থনীতিতে এক ভয়াবহ অন্ধকার যুগের সূচনা ঘটে। সরকারিভাবে পাবলিক সেক্টর প্রায় 9 বিলিয়ন ইউরোর বিশাল ক্ষতির রেকর্ড করা হয়। দেশটির পুরো ব্যাংকিং ব্যবস্থা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার বাধ্য হয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে 58 বিলিয়ন ইউরোর বিশাল ঋণ গ্রহণ করে, কেননা এই টাকা ছাড়া সাধারণ মানুষের স্বাস্থ্য ও শিক্ষা খাত চালানোর আর কোনো বিকল্প পথ খালি ছিল না। এছাড়াও দেশের জাতীয় ঋণ আগের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে যায়। এর ফলে সাধারণ নাগরিকদের উপরে ঋণের বোঝা বহু গুণে বাড়তে থাকে এবং অসংখ্য মানুষ নিজেদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হয়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই শেষ হয় অসাধারণ মুভিটি।